জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। উন্নত চিকিৎসার জন্য এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান। 7 বছর পর সশরীরে দেখা হলো মা ও ছেলের। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর 2:58 হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি নেত্রীর লন্ডন আগমনকে ঘিরে বিমানবন্দরে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সহ নেতাকর্মীরা। খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবায়দা রহমান। লন্ডন পৌঁছালে খালেদা জিয়াকে যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনার হজরত আলী খান ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দর থেকে তাকে নেওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের হপকিন্স হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা রয়েছে তার। এর আগে মঙ্গলবার রাত 11:46 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া ঢাকা ছাড়েন। সবশেষ 2017 সালের জুলাই লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি কখন দেশমাতা বেগম খালেদা জিয়া লন্ডনে নামবেন। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে। যদিও দলীয় নির্দেশনা ছিল যে কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি। আমরা সবাই এসেছি ওনাকে এক নজর দেখার জন্য। তারুণ্যের অঙ্কার তারেক রহমান এসেছেন এবং তার মাকে রিসিভ করার জন্য, এবং যুক্তরাজ্য বিএনপির অসংখ্য হাজার হাজার নেতাকর্মী এই মাইনাস তাপমাত্রার মধ্যে এসেছেন। ইনশাল্লাহ ম্যাডাম জিয়ার ইউকেতে সুচিকিৎসা করে বাংলাদেশের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন এই আশাই আমরা ব্যক্ত করি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 10 বছরের সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি হবে আগামীকাল বৃহস্পতিবার সকালে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে বেগম জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসনের একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা এই মামলায় জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আইনজীবীরা দাবি করেন রাজনীতি থেকে দূরে রাখতেই সাজানো হয় এই মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেইখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাস ও সিএনজি স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি সহ সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে এক পথসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, হাসিনা তার দোসরদেরকে দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে। এখনও বাস ও সিএনজি স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি হচ্ছে। বুধবার জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সব শ্রেণী পেশার মানুষকে জানাতে শিবপুরে লিফলেট বিতরণ করেন সার্জিস। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ, আওয়ামী খুনি দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা এবং ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা প্রদান সহ ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্তের দাবি জানান সংগঠনের এই মুখ্য সংগঠক। পথসভায় জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই
এদিকে জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে কুমিল্লায় লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আবারও বলেন, 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। 31 ডিসেম্বরের পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ এখনও চলছে। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না বলে জানান এই নেতা। জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি ও ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবিতে গণজমায়েত শেষে স্মারকলিপি দেয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে। আর পরবর্তী দিক নির্দেশনার জন্য 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে পিলখানা হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশীরা। বুধবার সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে একে একে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আসা বিডিআর বিদ্রোহে নির্যাতনের শিকার হওয়া সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা। গণজমায়েত সারা দেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন, নির্দোষ সদস্যদের জেল হতে মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ সহ নানান দাবি জানান তারা। 2009 থেকে এখন পর্যন্ত আটক থাকা নির্দোষ বিডিআর সদস্যদের কেন জামিন দেয়া হচ্ছে না সেই ক্ষোভ প্রকাশ করে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। পরে যমুনা অভিমুখে পদযাত্রা করলে তাদের শাহবাগে আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান নেয়ার পর 7 সদস্যের প্রতিনিধি দল যমুনায় যান। একটা ষড়যন্ত্র ছিল তৎকালীন সরকারের, ষড়যন্ত্র ছিল বিডিআরকে ধ্বংস করে দেয়া। আমার 2টা ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আজকে ছেলে কিছু করতে পারছে না, তার বাবার জন্য সব সময় কান্নাকাটি করে। এত বড় ছেলে, তার বাবার মুক্তি চাই। সবাই আন্দোলনে শরীক হয়েছে, আমাদের চাকরি ফেরত চাই, না হয় এর বিচার চাই। হাসিনা সরকারের নিজের পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো কেন আমরা জেলখানায় থাকবো? বিডিআরের ভুক্তভোগী সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা এখনও অবস্থান করছেন শাহবাগে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনিক, তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। অনিক, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়েছে, এরপরও কেন অবস্থান থেকে সরছেন না তারা? যেমনটা বলছিলেন যে যমুনা ভবনের স্মারকলিপি পৌঁছানোর পরেও কেন আসলে সেটা এইখান থেকে যে বিডিআর সৈনিকেরা আছেন এবং তাদের পরিবারেরা আছেন তারা কেন সেখান থেকে সরে যাচ্ছেন না, এইটার ব্যাখ্যা দিতে গেলে আমাকে একটু প্রেক্ষাপটের একেবারে শুরুতে চলে যেতে হবে। অর্থাৎ সকাল থেকে যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেগুলো একটু ছোট করে আপনাদেরকে বলতে হবে। বিষয়টা যেটা ঘটেছিল সেটা হচ্ছে ঠিক সকাল 10টার সময় শহীদ মিনারের সামনে তাদের একটা অবস্থান কর্মসূচির কথা বলা হয়েছিল। সেই অবস্থান কর্মসূচিতে তারা থেকে তাদের যে দাবি, সে দাবিগুলোর কথা তারা জানাবেন বলেই আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীতে 3 দফা দাবির কথা আমরা জানতে পারি এবং সেই 3 দফা দাবির মধ্যে যারা সেই সময় চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরির যেই পুনর্বাসন এবং পরবর্তীতে তাদেরকে পুনর্ভাবে আবারও সে চাকরিতে বহাল করার যে বিষয় সেটা রাখা হয়েছিল। এছাড়া রাখা হয়েছিল যারা দীর্ঘদিন যাবৎ নির্দোষ কিন্তু জেলে আছেন তাদের অবিমুক্তর জন্য কিন্তু সেই দাবিও তারা রাখা হয়। এবং তৃতীয় দাবি রাখা হয় হচ্ছে যেই একটা কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির জন্য, তদন্তের জন্য সেই কমিটির একটা নির্দিষ্ট ধারা সেটা তারা বাতিল চায়, যে ধারার মধ্যে স্পষ্টত বলা আছে যে কমিটি চাইলে নতুন করে আসামি আবার যোগ করতে পারবেন যদি তদন্ততে মনে হয় তিনি সম্পৃক্ত। তো সেইটারও তারা বিরোধিতা করেন। সেই যেই সমাবেশ, সেই সমাবেশটা শান্তিপূর্ণভাবে চলছিল। এরপরে স্মারকলিপির প্রসঙ্গ আসে, যেটার কথা বলছিলেন। সেই স্মারকলিপি জমা দেওয়ার জন্য মার্চ টু যমুনার
তারা ঘোষণা করেন এবং সেই মার্চ টু যমুনাতে তারা প্রথমে শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ, এরপরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে তাদের যাওয়ার কথা ছিল যৌন ভবনের দিকে। কিন্তু খুবই নিরাপত্তার কারণে বা অন্যান্য কারণে পুলিশ সদস্যরা যখন শাহবাগ পর্যন্ত আসে তারা পৌঁছান, তাদেরকে এখানে আটকে দেন। পরবর্তীতে তাদের 8 সদস্যের একটা কমিটি কিন্তু যমুনা ভবনের দিকে যান, কিন্তু আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে তারা যমুনা ভবন পর্যন্ত পৌঁছাতে পারেননি। তারা কাকরাইল মসজিদের সামনে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ তার সঙ্গে কথা বলেছেন এবং দীর্ঘ সময় ধরে তাদের যে মতবিনিময় সেই মতবিনিময় চলে এবং পরবর্তীতে সেখান থেকে তাদের একটা সিদ্ধান্ত এসেছে বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত আমরা পুরোপুরি বলতে পারছি না, সেটা হচ্ছে যে আগামীকাল যে মামলার ডেট সেই মামলা পর্যন্ত আসলে অপেক্ষা করার বিষয়। কিন্তু তারা বলছেন, যারা হচ্ছে বিডিআর বিদ্রোহের ঠিক যারা যুক্ত, তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত আসলে এখানে থাকছে। তো দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কি হয়। আমার কাছে সবশেষ যে তথ্য থাকবে আমি সেগুলো জানিয়ে দেবো নিশ্চয়ই। ৪,২৪৬ কোটি টাকার ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়নে ৩,৬৩২ কোটি ১ লক্ষ টাকা এবং বৈদেশিক ঋণ ২০৫ কোটি ৭৯ লক্ষ টাকা। বাকি ৪০৮ কোটি ৯২ লক্ষ টাকা আসবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক চেয়ারপারসন ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অর্থনীতিকে সঠিক পথে চালাতে গণতন্ত্র ও সুশাসিত শাসন ব্যবস্থা নিশ্চিত করাই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি জানান, মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা রয়েছে চড়া অবস্থানে। জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, 50 বছর ধরে বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বিতর্ক ছিল। এবারের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের সব বিষয় পরিষ্কার করা হয়েছে। ৪৪,০০০ কোটি টাকা, যেটা এই সময়ে গত বছরে বাস্তবায়ন হয়েছিল ৬২,০০০ টাকা। কাজে আমরা এখনো অনেক এডিপি বাস্তবায়ন আগের তুলনায় গতি কম, রপ্তানির গতি আবার ফিরে এসেছে। রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে এবং রেমিটেন্স বাড়লে যা হয় যে স্থানীয়ভাবে অর্থের সঞ্চালন হয়। জনরোষের মুখে পালিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 96 জনের পাসপোর্ট বাতিলের কয়েক ঘন্টা পরেই তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। গেল 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ জানায় ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে ভারত তাকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে দেশটিতে কোনো সুনির্দিষ্ট আইনও নেই। এদিকে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন রিজভী। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেন তিনি। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনের নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন বলে অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্যর দায় এড়ানো বলে মনে হয়। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি।
আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরও যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন। এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাষ্ট্র ব্যবস্থাকে আরো সংকটে ঠেলে না দিতে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা দিয়ে দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে স্বৈরাচারের ষড়যন্ত্রের জাল ততই বিস্তৃত হবে। দাসখত দিয়ে ক্ষমতা এসেছিল বলেই ভারতকে খুশি করতে ব্যস্ত ছিল আওয়ামী লীগ সরকার। বিএনপি জনগণের ক্ষমতার উপর বিশ্বাস করে, প্রতিবেশী দেশের উপর নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপির এই নেতা। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচনী রোডম্যাপ আমরা আশা করি যত দ্রুত এই সরকার নির্বাচনী রোডম্যাপ দিবে, এই দেশের জনগণ সেই নির্বাচনে নেমে পড়বে এবং ষড়যন্ত্র সব ভেসে যাবে। দেশে চালের কোনো অভাব নেই, মজুদের কারণেই দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বললেন, চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানির প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। আপনারা জানেন যে টিসিবি বছরে প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে। সেটা একটা ব্যাপক, খুব বড় একজন ক্রেতা। টিসিবি বছরে প্রায় 4-4.5 কোটি টাকা ভর্তুকি প্রদান করে এবং প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে। সো আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে এটাও জানাতে চাই যে ক্রয় কার্যক্রমকেও আমরা আরো বেশি স্বচ্ছ এবং আরো বেশি অংশগ্রহণমূলক করতে চাই। এদিকে সচিবালয়ে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার জানিয়েছেন, চলতি মাসেই সরকারিভাবে 1,75,000 মেট্রিক টন চাল আমদানি করা হবে। তার দাবি, গেল 15 বছরে দেশের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণের প্রভাব সবখানেই পড়েছে। সিন্ডিকেট ভাঙতে, মজুদ বিরোধী সব আইন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট যেটা পারচেজ কমিটি যেটা আছে সেটা আগামী মিটিং আমরা সেটা নিয়ে যাব। আরও একটা 50,000 টনের দরপত্র সম্ভবত আগামীকাল, 9 তারিখ কবে আছে, আগামীকাল সম্ভবত। ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মূলত বিকেলের দিকে মেলা প্রাঙ্গণে উপস্থিতি বাড়ে ক্রেতা ও দর্শনার্থীদের। মেলার 8ম দিনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাঝার ইমন। যারা মেলায় আসছেন তারা কোন ধরনের পণ্য কিনছেন ও দেখছেন এবং মেলায় কি ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে? জাহিদ, আজকে মেলার 8ম দিন। আমি সারাদিনই ছিলাম। সকালবেলার তুলনায় মূলত দুপুরের পর, যেটি আপনি বলছিলেন যে বিকেলের দিকে মূলত ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়ে। আমি এখন মেলার প্রাঙ্গণের একেবারে বাহিরে রয়েছে, অর্থাৎ মেলাটির ভেতরের একটি পর্ব রয়েছে, ইনডোরে রয়েছে এবং বাহিরের যে চিত্র আমরা দেখেছি দুপুরের পর থেকে বিকালে, পুরো মেলা প্রাঙ্গণের যে বাহিরের দৃশ্য, সেখানে আমরা দেখেছি যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি পণ্যের কথা বলতে চাই, এবারের মেলায় আমরা দেখেছি যে আসবাবপত্রকে মূলত যেই বাৎসরিক পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা
যে আসবাবপত্রই মূলত এখানে যেই বিভিন্ন যে অফার বা ছাড়ের যে বিষয়টি আমরা দেখেছি মেলা প্রাঙ্গণে। এর পাশাপাশি যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি বিশাল বড় একটি আয়োজন, ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে হয়ে থাকে, এখানে মূলত ঘর বাড়িতে ব্যবহার করা বিভিন্ন যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি সবচেয়ে বেশি চাহিদা বা ক্রেতা দর্শনার্থীদের ঝোঁক রয়েছে। পাশাপাশি যেহেতু একটু শীতকাল রয়েছে, শীত পড়েছে রাজধানী সহ আশপাশের এলাকায়, এখানে আমরা দেখেছি যে সমস্ত পোশাকের দোকানগুলো রয়েছে, বিশেষ করে নারীদের পোশাক এবং পুরুষদের যে সমস্ত ব্লেজারের পোশাকগুলো রয়েছে সেগুলোতেও বেচা বিক্রি আমরা দেখেছি চলছে বেচা বিক্রি। তবে আজকে মেলার অষ্টম দিন, এখানে যারা বিক্রেতারা রয়েছেন তাদের প্রত্যাশার জায়গা যেটি রয়েছে যে আগামী 10-12 দিন গেলে অর্থাৎ মেলার প্রথম অংশটি শেষ হলে মূলত তাদের যেই মূল যেই বেচা বিক্রি সেটি বাড়বে। তবে এখানে যারা আগত ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই দূরত্ব যেহেতু বেশি রাজধানী থেকে, এই পূর্বাঞ্চলে তাদের যে যাতায়াতের যেই সমস্যাটি সেটি তারা তুলে ধরছেন। তবে ক্রেতারাও তাদের যে প্রত্যাশার জায়গা যেটি বলছেন যে তারা প্রথম যেই দিকে যারা আসছেন তারা মূলত মেলার যে বেচা বিক্রি রয়েছে সেটি তারা দেখতে আসছেন, এবং বিক্রেতারা যেটি বলছেন যে বেচা বিক্রি এখনও যে পুরোদমে চালু হওয়ার সেটি চালু হয়নি। তবে মেলা প্রাঙ্গণে যে চিত্র, আসলে যেই ক্রেতা দর্শনার্থীর যে ভিড় সেটি কিন্তু রয়েছে। তবে এখানে আগতদের মধ্যে যারা রয়েছেন তাদের ক্রেতার চাইতে মূলত দর্শনার্থীর যেই সংখ্যা সেইগুলোই মূলত বেশি রয়েছে। আর যেটি বলছিলাম যে এই 29তম আসরের যেই মূল যেই প্রেক্ষাপট অর্থাৎ যেই বেচা বিক্রির যে বিষয়টি সেটি আরও 10-12 দিন পর থেকে মেলার সেটি শুরু হবে। আজকের অষ্টম দিনে যে চিত্র দেখেছি যে মেলার যে সকালের তুলনায় বিকেলের দিকে যে বেচা বিক্রি সেটি চলছে এবং ভিড়ও মূলত বিকেলের দিকেই শুরু হয়। রেফ্রিজারেটর যন্ত্রাংশ সহ ফ্রিজ নির্মাণ, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির শিল্প প্রতিষ্ঠানের আয়কর 10% থেকে বাড়িয়ে 20% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 2024-25 অর্থ বছর থেকে 30 জুন 2032 সাল পর্যন্ত এই প্রজ্ঞাপন কার্যকর থাকবে বলে জানিয়েছে এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সব প্রতিষ্ঠানের আয়কর হ্রাস করে 20% কথা বলা হলেও মূলত কোম্পানিগুলোকে 10% কর বাড়ানো হলো। চলতি অর্থ বছরে কর্পোরেট কর হার 27.5% নির্ধারণ হলেও 2021 সালের 21 অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেফ্রিজারেটরের যন্ত্রাংশ, ফ্রিজ নির্মাণ, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির শিল্প প্রতিষ্ঠানের আয়কর 2032 সাল পর্যন্ত 10% নির্ধারণ করে এনবিআর। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এতদিন 10% কর দিতে হতো প্রতিষ্ঠানগুলোকে। এই প্রজ্ঞাপনে সে সুযোগ আর থাকলো না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের রাজুক থেকে প্লট নেয়ার অনুসন্ধান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দুদক। দুপুরে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব নাদিরা সুলতানা, স্বামী জনাব ইকবালুর রহিম, তার স্ত্রীর স্বামীর ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগ সাজসে গাতওয়ায় বহির্ভূত 74 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে জনাব নাদিরা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 এবং দণ্ডবিধি 109 ধারায় উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লালবাগ, ভাসানটেক, যাত্রাবাড়ি সহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার সহ 7 জনকে। সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখায়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন, পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম এবং সহ
এই আবুল হোসেন সহ এবং কয়েকজনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন হত্যা মামলা, ঢাকার বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে বিভিন্ন থানায় মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে উপস্থাপন করেন এবং তারা এজাহারনামীয় আসামি, তাদের এই মামলার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তার নিকট স্পষ্ট হওয়ার কারণে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসার আয়কর নথি জব্দ করেছেন আদালত। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহরিয়ারের আয়কর নথিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুদকের আবেদনে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত আয়কর নথি জব্দের এসব আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, বেনজির আহমেদ ও তার স্ত্রী 16 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছে। এছাড়া 31 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখেছে। এছাড়া ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ ও তার সরকারি ক্ষমতার অপব্যবহার করে 17 কোটি 51 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখল রেখেছে। এছাড়া এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে 12 কোটি 96 লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ দখলের অভিযোগ রয়েছে। নিম্ন আয়ের মানুষেরা গত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও লুটেরারদের বিরুদ্ধে যে ধরনের আইনি পদক্ষেপ আশা করেছিল তার আশানুরূপ কার্যক্রম এ সরকার এখন নিচ্ছে না বলে মন্তব্য করেছেন পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স অ্যান্ড কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ মুমিনুল হক। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে এই দেশের জনগণের নাগরিক অধিকার নিয়ে সুষ্ঠুভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও গত 15 বছর ধরে দেশের বাইরে যারা সম্পদ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি। আমাদের সকলের জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বাংলাদেশের যে সকল ফ্যাসিস্ট মাফিয়াতন্ত্রের লোকজন গত 15 বছর প্রায় $256 বিলিয়ন বিভিন্ন দেশে পাচার করেছে, বাংলাদেশ সরকার সেই টাকা আইডেন্টিফাই করতে হবে, ট্র্যাক করতে হবে এবং অ্যাসেট ফ্রিজ করে আমরা সেটা বাংলাদেশে রিটার্ন করাতে চাই। টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যুর মামলায় সাতপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংঘর্ষের মামলায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাদের জামিন দেন। এর আগে গত 23 ডিসেম্বর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন তারা। গত 19 ডিসেম্বর রাতে টঙ্গী পশ্চিম থানায় 25 জনের নাম উল্লেখ করে মাওলানা জুবায়েরপন্থী অনুসারী SM আলম হোসেন নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। 18 ডিসেম্বর ভোরে তাবলিগ জামাতের 2 পক্ষের সংঘর্ষে 4 জন মারা গেছেন। এরপর বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে 2রা জানুয়ারি সন্ধ্যায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নাটোর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে প্রধান সড়কের উভয় পাশের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। দুপুরে অভিযানে অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রকৌশলীরা। প্রথম দিনেই উৎখাত করা হয় শতাধিক অবৈধ স্থাপনা। নির্বাহী প্রকৌশলী জানান, অভিযানের 15 দিন আগেই আদালতের নির্দেশে 166টি অবৈধ দখলদারকে চিহ্নিত করে সড়ক বিভাগ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়, কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও তারা সরিয়ে নেয়নি অবৈধ স্থাপনা। সংগঠিত অভিযানে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত 2 দিন ধরে বিজিবি ও বিএসএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে 2 দফা পতাকা বৈঠকের পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আজ 3য় দফা বৈঠক ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। জানা গেছে প্রায় 6 মাস আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। গত সোমবার সেই রাস্তায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় ওই উত্তেজনার সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার সকালে বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এই আয়োজন করে। এই 3 দিনের কর্মসূচির শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা হিসাবে পূর্বের ন্যায় 5% কোটা ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় গত 2রা জানুয়ারি প্রশাসনিক ভবনে শিক্ষক কর্মকর্তাদের জিম্মি করে কোটা বাতিল করার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার দাবি আন্দোলন আরও বেগবান হওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে কর্মসূচির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্বারের গোপন নথি প্রকাশ করা ও ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটূক্তি করা এক বিক্ষোভ মিছিল করেন বিভাগটির শিক্ষার্থীরা। রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, কুয়াশার সঙ্গে আছে হিমেল হাওয়া, তাতে শীতের অনুভূতি বেশ খানিকটা বেড়েছে। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়াতে শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। মৃদু থেকে মাঝারি এই শৈত্যপ্রবাহ আরও 2-3 দিন চলবে, এরপর তাপমাত্রা স্বাভাবিক হবে। এদিকে আজও ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মৌসুমের 18তম চা নিলাম। এতে 3টি ব্রোকার্স হাউজের 92,677 কেজি চা পাতা তোলা হয়, যার আনুমানিক বাজার দর 2,31,00,000 টাকার বেশি। সকাল 10টা থেকে কনকনে শীত উপেক্ষা করে শুরু হয় কার্যক্রম। দুপুর 12:30 পর্যন্ত নিলাম চললেও ক্রেতা উপস্থিতি ছিল কম। আজ জাফলং চা বাগানের প্রতি কেজি ব্ল্যাক টি 205 টাকা এবং ক্লোনেল গার্ডেনের গ্রিন টি বিক্রি হয় 1,500 টাকায়। এর আগে 17তম নিলামে 39,770 কেজি চা বিক্রি হয়, আর অবিকৃত ছিল 61,633 কেজি চা। পরিবেশ দূষণ রোধে কাজ করা শতাধিক তরুণ ও শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামে কর্মশালা ও মতবিনিময় সভা করেছে একটি বেসরকারি সংস্থা। নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা পরিবেশ দূষণ নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে জেলা শিল্পকলা একাডেমি মাঠে আয়োজন করা হয় রিসাইকেল ও পরিবেশ বান্ধব পণ্যের প্রদর্শনী, যেখানে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তৈরি নানা পণ্য সবার নজর কাড়ে। এছাড়া জিন্সের কাপড়ে তৈরি স্কুল ব্যাগ, বাঁশ বেতের নানান রকম শোপিস, প্লাস্টিক গলিয়ে বিদেশি শিক্ষার্থীদের তৈরি নানান জিনিস প্রদর্শন করেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় কাজ করা তরুণদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেয়া হয়। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের 11শ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, যেখানে 17টি দেশের 297 জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। সকালে নগরীর বায়েজিদ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ ও 17টি দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তনের আনুষ্ঠানিকতা। এ সময় নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক ও জাতীয় পতাকা হাতে সারিবদ্ধভাবে সমাবর্তন স্থলে প্রবেশ করেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও প্রধান অতিথি সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার বলেন, নারীর ক্ষমতায়নের পাশাপাশি ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্যহীন বিশ্ব গড়ে তুলতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের 4 বছরের এই পথ চলা বৈশ্বিক সংকট মোকাবেলায় সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য মোজো ও স্পিড। টানা সপ্তমবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড হওয়ার গৌরব অর্জন করে তারা। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে কেক কেটে উদযাপন করেন কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 2 বিদেশি পর্যটক ও 1 পাইলট সহ 3 জনের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকদের একজন সুইস আর একজন ডেনিশ নাগরিক। বিমানটিকে 7 জন আরোহী ছিলেন, এর মধ্যে 4 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় পর্যটন স্পট রননেস্ট দ্বীপের কাছে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি অবতরণের সময় সাগরে পড়ে যায়। এরই মধ্যে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ধ্বংসাবশেষ। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। আহতের সংখ্যা প্রায় অনেক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে 3500-এর বেশি বাড়িঘর ও স্থাপনা। 4 শতাধিক মানুষকে ধ্বংসস্তূপ থেকে বের করেছে চীনের সেনাবাহিনী ও উদ্ধার কর্মীরা। এরই মধ্যে 30,000 মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তীব্র শীতের মধ্যে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। গেল মঙ্গলবার 7.1 মাত্রার ভূমিকম্পে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের অনুভূত হয় ভূমিকম্পন। সিলেটে একদিন বিরতির পর বৃহস্পতিবার বেলা 1:30টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও রংপুর। সন্ধ্যা 6:30টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। 5 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। নাহিদ রানা, খুশদিল শাহ ও অ্যালেক্স হেলসরা আছেন দারুণ ছন্দে। অপরদিকে 4 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে ফরচুন বরিশাল। টেবিলের শীর্ষ 2-এর লড়াইয়ে দেখার অপেক্ষায় দর্শকরা। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। 4 ম্যাচের সবকটিতে হেরে একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। ইংলিশ তারকা জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক সৈকত আসলেও পরিবর্তন হয়নি ঢাকার ভাগ্য। অপরদিকে 2 ম্যাচে 1 জয় ও 1 পরাজয় টেবিলের চতুর্থ স্থানে চিটাগং কিংস। 12 জানুয়ারি অংশগ্রহণকারী 8 দলকে স্কোয়াড জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে আইসিসি। দীর্ঘ জটিলতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। হাইব্রিড মডেলে হবে এবারের আসর। আইসিসির ঘোষণা অনুযায়ী 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াড ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবে। তবে এই সময়ের পর কোনো পরিবর্তন আনতে চাইলে দরকার হবে আইসিসির অনুমোদন। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু হবে এবারের আসর। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এছাড়া ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নতুন মেন্টর নিয়োগ করল আফগানিস্তান। সাবেক পাকিস্তান ব্যাটার ইউনিস খানকে দলের মেন্টর হিসাবে দায়িত্ব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। আফগানিস্তান দলের সঙ্গে এর আগেও কাজ করার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। 2022 সালে রশিদ নবীদের 15 দিনের ক্যাম্পে ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন ইউনিস। নিজের কেরিয়ারে পাকিস্তানের হয়ে 3 ফরম্যাটে খেলেছেন ইউনিস। 2009 সাল তার নেতৃত্বে টি-20 ফরম্যাটে নিজেদের একমাত্র বিশ্বকাপ জয়ের স্মৃতি আছে পাকিস্তানের। অবসরের পর থেকে নিয়মিত কোচিং প্যানেলে সময় কাটিয়েছেন সাবেক এই ব্যাটার। আফগানিস্তান এবং পাকিস্তানের কোচিং প্যানেলে সুপরিচিত নাম ইউনিস। সম্প্রতি হওয়া আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের কোচ ছিলেন 29 বছর বয়সী ইউনিস। ব্যাকলিং দিব না, শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।